আসসালামু আলাইকুম। আজকে অর্থনীতি প্রথম পত্র বাজার অধ্যায়ের দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আশা করি তোমরা গত পার্ট ওয়ানটা তোমরা খুব ভালো করে দেখেছো এবং করেছো, আশা করি এটা। তো পার্ট ওয়ান শেষ করা হলে আমরা এটা করব। পার্ট ওয়ান শেষ না করে এই ভিডিওটা আমরা এই ক্লাসটা করব না, না হয় কিছু বুঝবো না। আচ্ছা, আমার আজকের লেকচার হবে প্রথমে হচ্ছে মনোপলি এবং মনোপ্রশ্নের মধ্যে পার্থক্য। আমি বাজারের শ্রেণী বিভাগ যখন করেছিলাম, বাজারের শ্রেণী বিভাগে মনোপলি আর মনোপ্রশ্নী নিয়ে সংখ্যাটা দিয়েছিলাম। মনোপলি হচ্ছে মনোপ্রশ্নের বিপরীত। মনোপলিতে হচ্ছে তোমার একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা, আর মনোপ্রশ্নে হচ্ছে অসংখ্য বিক্রেতা একজন মাত্র কি ক্রেতা। আচ্ছা, দেখা যাক কিছু পার্থক্য আমরা পাই কিনা দেখি। ওকে, এই কোয়েশ্চেনটা কিন্তু ইয়াতে আসে, অনুধাবন কোয়েশ্চেনে এসে থাকে আর কি। যাই হোক, আচ্ছা, মনোপলি প্রথম পার্থক্য যেটা বলতে পারি আমরা, মনোপলিতে হচ্ছে একজন মাত্র কি একজন মাত্র বিক্রেতা রয়েছে, আর মনোপ্রশ্নিতে অসংখ্য বিক্রেতা। আচ্ছা, গেল। দুই নাম্বার হচ্ছে অসংখ্য ক্রেতা, আর এদিকে হচ্ছে একজন মাত্র ক্রেতা। মনোপ্রশ্নিতে ক্রেতা কয়জন? একজন। যে বৈশিষ্ট্য কিনা আমরা সংখ্যাতে পেয়ে থাকি আর কি। ওকে, এরপর হচ্ছে তিন নাম্বার যে বৈশিষ্ট্য, ফার্ম হচ্ছে দ্রব্যের একমাত্র যোগানদাতা। এখানে ফার্ম হচ্ছে কি দ্রব্যের একমাত্র যোগানদাতা। মনোপলিতে দ্রব্যের যোগানদাতা কি একমাত্র যোগানদাতা হচ্ছে ফার্ম, আর হচ্ছে মনোপ্রশ্নিতে ফার্ম উপাদানের চাহিদাকারী। উপাদান আছে, উপাদান এটা চাহিদাকারীকে ফার্ম একমাত্র চাহিদাকারী। ফার্ম উৎপাদনের উৎপাদনের যেটা বলো না কেন উপকরণের, ফার্ম উপাদানের একমাত্র চাহিদাকারী। তোমরা সুন্দর করে লিখে নিবা। ক্লাসের পাশাপাশি কিন্তু তোমরা কি না রাখবা খাতা আর মানে কলম নিয়ে লিখে নিবা আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে 4 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কোনো যোগানরেখা নেই বা কোনো যোগানরেখা থাকে না। কোথায়? মনোপলিতে আমরা আগে বলছিলাম কোনো যোগানরেখা নেই। কেন নাই? এটা যদি অনুধাবনে দিয়ে থাকে তোমরা অ্যান্সার করার জন্য একটু লিখে নিতে পারো। বলতে পারে একচেটিয়া বাজারে কেন যোগানরেখা নেই? বলবা একচেটিয়া বাজারে একই দামে ভিন্ন ভিন্ন যোগান সরবরাহ করতে পারে বলে কোনো ধরনের কিনে যোগানরেখা নেই। একচেটিয়া বাজারে যোগানরেখা নেই, কারণ নির্দিষ্ট দামে ভিন্ন ভিন্ন পরিমাণ কি করা যায়? যোগান দেওয়া যায় বিধায় কোনো ধরনের নির্দিষ্ট কোনো যোগানরেখা নেই। আর হচ্ছে তোমার হচ্ছে যোগানরেখা আছে, মনোপ্রশ্নিতে যোগানরেখা আছে। যোগানরেখাটা কিরকম হবে? এটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এটা একটু জেনে রাখো। তাহলে যোগানরেখা আছে, যোগানরেখা নেই আছে, এটাই হচ্ছে পার্থক্য। এন্ড দেন হচ্ছে ফাইনালি হচ্ছে এখানে ডি রেখা মানে আমি সংক্ষেপে লিখছি ডিমান্ড রেখা, ঠিক আছে, মানে চাহিদা রেখা। আর হচ্ছে এভারেজ শ্রেণী হচ্ছে চাহিদা রেখা। কোথাকার? মনোপলি বা একচেটিয়া বাজারে চাহিদা রেখা কি রেখাটা। আর হচ্ছে মনোপ্রশ্নিতে চাহিদা রেখা হচ্ছে তোমার কি এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাকশন। তোমার হচ্ছে প্রান্তিক আয় উৎপাদন রেখাটাই হচ্ছে চাহিদা রেখা মনোপ্রশ্নির। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে আমাদের মনোপলি এবং মনোপ্রশ্নের পার্থক্য। আশা করি তোমরা লিখে নিছো এবং কালকে আবার এই লেকচারটা খুলে, এই ভিডিওটা খুলে একটা বই নিয়ে, কোনো একটা রাইটারের XYZ যে কোনো একটা রাইটারের বই নিয়ে এই লেকচারের সাথে ম্যাচ করে তোমরা সুন্দর করে নোট করে নিবা। আশা করি তোমরা পরীক্ষায় এইভাবেই করলে আশা করি তোমরা ভালো করবে। আচ্ছা, বাজার চ্যাপ্টার আলোচনা করতে গেলে বা পড়তে গেলে যে কোয়েশ্চেনটা না করলে নয়, সেটা হচ্ছে আমাদের ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য। আচ্ছা, ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য আমি চারটা মোট 8টা পার্থক্য লিখলাম। এটা আসলেও কিন্তু 2 নম্বরের জন্য আসবে বা অনুধাবন প্রশ্নের জন্য আসে থাকে আর কি। আচ্ছা, যাই, তো ফার্মের ফার্স্ট অফ অল যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফার্ম কি? ফার্ম হচ্ছে পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তোমাদের যদি জ্ঞানমূলকে দিয়ে থাকে তোমরা পাশে লিখে রাখো। আমি বলতেছি ফার্ম কি, যদি এরকম জ্ঞানমূলকে দেয় তোমরা লিখবা বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে উৎপাদন। উপাদান আছে না তোমার, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, অসংখ্য আছে, কাঁচামাল অনেক আছে। তারপরেও আমরা কিন্তু সংক্ষিপ্ত করার জন্য অর্থনীতিতে কয়টা উৎপাদন উপকরণ ধরে থাকি? 4টা। আচ্ছা, গেল, যেগুলো কিনা বলা হইলো। তাহলে তোমাদের যদি বলে ফার্ম কি, সেক্ষেত্রে বলবা উৎপাদনের উপকরণ বা উপাদান বলতে পারো। উৎপাদনের উপাদান সমূহ ব্যবহার করে ফার্ম উৎপাদনের উপকরণ সমূহ ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। কি বলছি? উৎপাদনের উপাদান সমূহ ব্যবহার করে পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কি বলে? ফার্ম বলে। আচ্ছা, তাহলে ওই বৈশিষ্ট্য, ওই সংজ্ঞাটা লিখে রাখবো পাশে। তাহলে বৈশিষ্ট্যটা আমরা ওটা দিব, পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান কে কি বলা হয়? ফার্ম বলা হয়, মানে প্রথম পার্থক্যতে।
অপোজিট সাইডে হচ্ছে তোমার কি এক বা একাধিক ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। আমরা জানি এটা শিল্প কি বললে এক বা একাধিক ফার্মের সমষ্টি। তাহলে এই কনসেপ্টটাকে আমরা বুঝতে পারতেছি শিল্প হচ্ছে তোমার কি একটা ম্যাক্রো কনসেপ্ট আর কি, মানে সমষ্টি একটা কনসেপ্ট, আর ফার্ম হচ্ছে তোমার মাইক্রো বা ক্ষুদ্র কনসেপ্ট। আচ্ছা গেল। এবারে 2 নাম্বারটা হচ্ছে পরিধি ছোট। কার? ফার্মের পরিধি ছোট। আমার বোর্ড ছোট বিধায় আমি খুব সংক্ষেপে লিখলাম, তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে লিখবা কি ফার্মের পরিধি শিল্পের তুলনায় ছোট। আবার অপরদিকে হচ্ছে শিল্পের পরিধি ফার্মের তুলনায় বড় বা বৃহৎ। আচ্ছা তাই করে নিয়ে গেল 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যোগান সীমিত। কার? ফার্মের যোগান কিন্তু সীমিত, শিল্পের যোগান কিন্তু ফার্মের তুলনায় বেশি। ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিকতর বা বেশি হয়ে যায়। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য আমি এখানে কি লিখছি একটু দেখো। এখানে দেখতেছো পিসিএম। পিসিএম মানে কি পারফেক্ট কম্পিটিশন মার্কেট, পূর্ণ প্রতিযোগিতা বাজার বলি না আমরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সেটাকে আমি পিসিএম লিখছি। পারফেক্ট কম্পিটিশন মার্কেট এ ডিমান্ড রেখা আনুভূমিক প্রকৃতির হয়। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ডিমান্ড রেখা আনুভূমিক হয়। কার ডিমান্ড রেখা? ওই যে ফার্মের ডিমান্ড রেখা। আচ্ছা বা চাহিদা রেখা যেটা বলো না কেন। শিল্পের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানে কি হয়? নিম্নগামী হয়। শিল্প ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই পার্থক্যটা কি। এই 4টা পার্থক্য খুব সুন্দর করে মনে রাখবা। বেশি কিছু পড়ার দরকার নেই, পড়ার কোনো ধরনের বেশি পড়ার দরকার নেই। কম কম পড়বা, গুছালোভাবে পড়বা, নোট করে করে পড়বা। খাতা চেঞ্জ করবে, এক খাতা থেকে অন্য খাতায় নোটগুলো পাল্টাবে, যেভাবে বলা হয়েছিল আর কি। আচ্ছা যাক, তো এখন আমি আলোচনা করব তোমাদের বহুল পরিচিত যেটা থেকে সিকিউ কোয়েশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে কি ওই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, স্বল্পকালীন 3 ধরনের ভারসাম্য, এটা নিয়ে আমি এখন আলোচনা করব। আচ্ছা আমি এখন আলোচনা করবো হচ্ছে ফার্মের ভারসাম্য নির্ধারণ। আচ্ছা বলো তো ফার্ম কোথায় ভারসাম্য নির্ধারণ করে? ফার্মের মুনাফা যে বিন্দুতে সর্বোচ্চ হবে সেই বিন্দুতে ফার্ম কি করবে? ভারসাম্য নির্ধারণ করে থাকে। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে তোমার স্বল্পকালে ফার্ম 3 ভাবে ভারসাম্য লাভ করতে পারে। আমি ভারসাম্য নির্ধারণের জন্য আমাদের 2টা শর্ত লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার MC ইকুয়াল MR। MC মানে হচ্ছে প্রান্তিক আয় রেখা, প্রান্তিক MC হচ্ছে প্রান্তিক ব্যয়, MR হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক ব্যয় প্রান্তিক আয়ের সমান হবে। ঠিক আছে, এটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত বাংলা বললে। আর MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বড় হবে। বুঝছো? MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে বড় হবে। তার মানে কি MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে সেট করবে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে জানি হচ্ছে MR রেখাটা কি হয়? আনুভূমিক হয় না, যেটা চাহিদা রেখা সেটা কিন্তু MR রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তাহলে এটা আনুভূমিক, তাহলে ওই MC রেখাটা নিচের দিক থেকে উঠবে, এটাকে বলা হয় MC রেখার ঢাল MR রেখার ঢালের চেয়ে কি হবে? বড় হবে। ওকে, এটা হচ্ছে তাহলে তোমার সাফিসিয়েন্ট কন্ডিশন ইংলিশে বললে, আর বাংলায় বললে হচ্ছে তোমার পর্যাপ্ত কন্ডিশন। এটা আমি লাল লাইন দিয়ে বর্ডার করে দিছি, গুরুত্বপূর্ণ বিদায়। এই দুইটা আমাদের ভারসাম্য নির্ধারণের জন্য এই 2টা কন্ডিশন অবশ্যই লাগবে। কয়টা কন্ডিশন এখানে? 2টা কন্ডিশন কি? অবশ্যই 2টি কন্ডিশন। ওকে, এই 2টা কন্ডিশন অবশ্যই লাগবে। এরপর আসি আমরা লাভ ক্ষতি নির্ধারণ। লাভ ক্ষতি কিভাবে নির্ধারণ করব আমরা? R greater than AC। R হচ্ছে এভারেজ রেভিনিউ, AC হচ্ছে এভারেজ কস্ট। ওকে, গড় আয় যদি গড় ব্যয় চেয়ে বড় হয় সেক্ষেত্রে ফার্মের কি হবে? লাভ হবে। ফার্মের এই কন্ডিশনে কি হবে? ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। ফার্ম কি করবে? অস্বাভাবিক মুনাফা। তাহলে এই কন্ডিশন হচ্ছে ফার্ম কি হবে? লাভ হবে। লাভ মানে আমি বলতেছি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। ওকে, এন্ড দেন 2 নম্বর যেটা আমাদের সেটা হচ্ছে এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল এভারেজ কস্ট। গড় আয় এটা হচ্ছে গড় ব্যয়ের সমান। সেক্ষেত্রে ফার্ম কি করবে? লাভও হবে না, ক্ষতি হবে না। এটাকে বলা হয় তোমার কি? স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এটা অস্বাভাবিক মুনাফা অর্জন সহ ভারসাম্য অর্জন। এরপর এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আর এভারেজ রেভিনিউ লেস দেন এভারেজ কস্ট। গড় আয় যদি গড় ব্যয়ের চেয়ে কম হয় সেক্ষেত্রে ফার্ম কি করবে? ক্ষতি সহ স্বল্পকালীন ভারসাম্য লাভ করবে। ক্ষতি সহ ভারসাম্য কি করবে? লাভ করবে। ক্ষতি সহ ফার্ম কি করবে? স্বল্পকালে ভারসাম্য লাভ করবে। আমি এটা একটু মুছে দিচ্ছি। এখন আমরা কি যাব?
চিত্র আঁকতে যাও, চিত্র আঁকার সময় আমাদের এগুলো লাগবে, সেজন্য আমি এগুলো পাশে রেখে দিছি। পাশে আমি কি করব, চিত্র আঁকবো। আসলে দেখা যাক, চিত্রগুলো কিন্তু পরীক্ষায় আসে, উদ্দীপক হোক, আমাদের এমসিকিউ হোক, পরীক্ষায় চিত্রগুলো এসে থাকে। আচ্ছা যাক, প্রথমে যে চিত্র আঁকবো সেটা হচ্ছে আমরা কি দেখাবো, অস্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য, এটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বরটা দেখাবো। 1 নম্বর, 2 নম্বর, 3। ওকে, এই 3 ধরনের ভারসাম্য অর্জন করতে পারে ফার্ম। আচ্ছা যাক, আচ্ছা প্রথম চিত্র আমরা লম্বক, ভূমিয়ক, এখানে কোয়ান্টিটি মানে উৎপাদনের পরিমাণ, হ্যাঁ, এদিকে আছে তোমার প্রাইস, কস্ট, রেভিনিউ। ওকে, আচ্ছা দেখি এটা কোন বাজারে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে চাহিদা রেখাটা কি হয়, চাহিদা রেখাটা ভূমিয়ককে সমান্তরাল হয়, এটা হচ্ছে চাহিদা রেখা। এটাকে আমরা এভারেজ রেভিনিউ বলি, মার্জিনাল রেভিনিউ বলি, এবং কি চাহিদা রেখাও বলি। আচ্ছা, এরপরে আমি কি দেখাবো, আমি দেখাবো অস্বাভাবিক মুনাফা। সেক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা আঁকার ক্ষেত্রে আমি গড় খরচ যেটা আছে সেটা আঁকার সময় রেড লাইন ইউজ করতেছি। কেন ইউজ করতেছি কিছু কম পরে অবশ্যই বুঝে যাও। আচ্ছা, আমি কি দেখাবো, অস্বাভাবিক মুনাফা। তাহলে আমি এসি কিরকম হয়, ইউ আকৃতির হয়, একটা কোয়েশ্চেন আছে না, এসি কেন ইউ আকৃতির হয়, এরকম একটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আমাদের এসি রেখা। আচ্ছা, আরেকটা আমরা পাশাপাশি একটা ইনফরমেশন জানি, হচ্ছে এমসি রেখা এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করে, এটা আমাদের জানা আছে না। এমসি রেখা এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে কি করে গমন করে। আমি এমসি আঁকবো এখন, এমসিটা এটা যদি সর্বনিম্ন বিন্দু ধরি আমি, হ্যাঁ, তাহলে এটা সর্বনিম্ন বিন্দু দিয়ে কি করবে, এমসিটা কি করবে, তোমার এখানে একটু ইয়া হয়েছি, স্মুথলি আঁকবে, স্মুথলি ফ্রি হ্যান্ড আঁকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল, তাহলে আমার এই দিক দিয়ে সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি কি করছে, গমন করছে। আমার চিত্র শেষ। এখন আসি ভারসাম্য নির্ধারণের ফালা। ওকে, ভারসাম্য নির্ধারণের কন্ডিশন আমার কয়টা ছিল, 2টা কন্ডিশন ছিল, এনসি ইকুয়াল এমআর, মার্জিনাল কস্ট ইকুয়াল মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, কোন বিন্দুতে এনসি ইকুয়াল এমআর হইছে, এই বিন্দুতে নাকি, দেখি। আগে কিন্তু আমরা এই বিন্দুতে মনে করতাম, কেন না, ওই বিন্দুতে 2টা রেখা কি হইছে, ক্রস করছে না, ওই বিন্দু মনে করতাম, অথবা এটা যে কোনো একটা মনে করে ফেলতাম, আবার এটাও মনে করতাম যেখানে ক্রস করছে, ভারসাম্য বিন্দু এটাই মনে করতাম, তাই না। কিন্তু আজকে থেকে আশা করি আমরা কি ভুলে যাব না যে ভারসাম্য কোথায় হয়। তাইলে আমাদের প্রয়োজনীয় শর্ত যেটা আছে, প্রয়োজনীয় শর্ত কি, আমাদের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এনসি ইকুয়াল এমআর। আচ্ছা, কোন বিন্দুতে এনসি ইকুয়াল এমআর হয়েছে কি বলতে পারবো, নিশ্চয়ই এই বিন্দুতে এনসি ইকুয়াল কি হয়েছে, এমআর হয়েছে। এই দেখো এই বিন্দুটা, এনসি রেখাটা, এমআর রেখাটা, এই বিন্দু, তাহলে এটা হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ। ওকে, এটা হচ্ছে আমার কি, ভারসাম্য পরিমাণ। আশা করি বুঝছো। তাহলে আমি ভারসাম্য পরিমাণকে ধরলাম কিউ নট, আর ভারসাম্য দাম হচ্ছে এ রেখা বরাবর পি নট। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার হলে ভিডিওটা পজ করে করবা, যদি মাথায় যদি জ্ঞানজাম লেগে যায়, পজ করে ধারাবাহিক ভাবে করবা, একটার পর একটা, আমি যে ধাপে করতেছি এইভাবে করবা, পরীক্ষা জীবনে ভুল হবে না। আচ্ছা, এখন আমি লাভ ক্ষতি নির্ধারণ করব। আচ্ছা, আমার দাম হচ্ছে কত, পি নট। আচ্ছা, এখন হচ্ছে ফার্মের যে একটা খরচ আছে না, এসি রেখা এভারেজ কস্ট, সে অনুসারে আমরা কি করবো, খরচটা নির্ধারণ করবো। আমি ভারসাম্য লাইন যেটা দেখতেছি, ভারসাম্য লাইনটা এসি কে কোন বিন্দু থেকে ইয়া করছে, সেট করছে বলতে এই বিন্দুতে। এটাকে যদি আমি বলি ই, এটাকে যদি বলি, এটা হচ্ছে তোমার কি এক বিন্দু। আচ্ছা, এই এক বিন্দু এসি রেখাকে যেখানে সেট করে তার বরাবর এদিকে একটা টান দিব, এটাকে আমি বলবো পি, এটা পি নট, এটা পি। আচ্ছা গেল। আচ্ছা, এখন আসি আমার লাভের পরিমাণটা একটু নির্ধারণ করি। ঠিক আছে, লাভের পরিমাণ। আচ্ছা, টোটাল রেভিনিউ কত বলতো, টোটাল রেভিনিউ সমান, টোটাল রেভিনিউ টি আর সমান কি বলো, আমার টোটাল রেভিনিউ উ কিউ নট ই পি, পি বলো, উ কিউ নট ই পি নট, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। টোটাল কস্ট কত, টিসি, টোটাল কস্ট হচ্ছে ওই এসি রেখা বরাবর যে দামটা পাইছিলাম আমরা, এটা টোটাল কস্ট এখানে উ কিউ নট এট পি। আচ্ছা, আমরা জানি মুনাফা সমান কি, মোট আয় মাইনাস মোট ব্যয়, তাহলে টি আর মাইনাস টিসি সমান হচ্ছে আমাদের মুনাফা। তাহলে দিন শেষে মুনাফা কি দাঁড়াচ্ছে, মুনাফা সমান টি আর মাইনাস টিসি সমান সমান। আচ্ছা বলো তো, আমার টি আর টোটাল রেভিনিউ হচ্ছে এই পুরোটা, টোটাল রেভিনিউ কি এই পুরোটা, ঠিক আছে, টোটাল রেভিনিউ। আচ্ছা, টোটাল কস্ট কোনটা, এটা শুধু এই
এই পোরশন বা এই অংশটাই হচ্ছে আমার টোটাল কস্ট। আচ্ছা, টোটাল রেভিনিউ বড় নেই, টোটাল কস্ট বড়, নিঃসন্দেহে টোটাল রেভিনিউ আমাদের বড়। তাহলে আমার মুনাফা কোনটা? এই পুরোটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে মুনাফা পি এফ ই পি নট ইজিলি। আচ্ছা, তাহলে আমার মুনাফা হচ্ছে কি পি পি এফ ই পি নট। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তাহলে আমার কি হচ্ছে লাভ হচ্ছে। তাহলে এটাকে পারবো ফার্ম এয়ার বড় না, এই এয়ারটা উপরে অ্যাসিডের নিচে। তাহলে কোন কোন এটা না এই অবস্থাটা বিরাজ করবে। এই অবস্থায় বিরাজ করা মানে কি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা সহ কি করে ভারসাম্য লাভ করে। আচ্ছা গেল, এখন আমি 2 নম্বর অবস্থাটা দেখব। ওকে, আচ্ছা 2 নম্বর অবস্থা দেখি। আবার আগের মতো কোয়ান্টিটি, প্রাইস, রেভিনিউ, কস্ট। ওকে, এখন দেখি সমান এমআর সমান ডি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখন কি দেখাবো আমি স্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য। এক্ষেত্রে আমার এসি রেখাটা কি হবে? এসি এবং এয়ার অবশ্যই সমান হবে। এয়ার এটা না, এখন এসি আঁকবো ইউ আকৃতি, যেটা এসি সেটা কখনো এক্ষেত্রে নিচে আসা যাবে না। নিচে আসা যাবে না, উপরে যাওয়া যাবে না। যদি উপরে যায় তাহলে আমার এসি বড় হয়ে যাবে, যদি নিচে আসে তাহলে এয়ার বড় হয়ে যাবে। এসি এয়ার সমান করার জন্য এসি সর্বনিম্ন বিন্দু দিয়ে কি যাবে সেট করবে, ইয়া স্পর্শ করবে। তাহলে এটা হচ্ছে আমার কি এসি, এসি ইউ আকৃতি হয়। আচ্ছা, এখন আমি এমসি আঁকবো। আগের মতো এমসি রেখা এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করে এই রেখা। তাহলে আমি এমসি আঁকবো, রাইট? এটা হচ্ছে এমসি রেখা। আচ্ছা, আমার ভারসাম্য কোথায়? প্রয়োজনীয় শর্ত অনুসারে ভারসাম্য হচ্ছে এমসি ইকুয়াল এমআর। আচ্ছা বলো কোন পয়েন্টে এমসি ইকুয়াল এমআর? এমসি এটা, এমআর এটা। তাহলে এমসি ইকুয়াল এমআর হচ্ছে কোন বিন্দুতে? এই আমার ভারসাম্য পরিমাণ এই বিন্দু। এটা হচ্ছে আমার কি ভারসাম্য পরিমাণ। আচ্ছা গেল, ভারসাম্য পরিমাণ দিলাম পি নট। আচ্ছা, দাম দিলাম এর একা বরাবর পি নট। আচ্ছা, এখন আমি লাভ ক্ষতি কি করব নির্ধারণ করব। আমার চিত্র আঁকা শেষ এই মুহূর্তে। আমি লাভ ক্ষতি দেখি। আমার আয়, আয় হচ্ছে চাহিদা রেখা বরাবর পি নট। আচ্ছা গেল, আমার খরচ কত? এসি রেখা বরাবর, তাও কিন্তু পি নট। তাহলে আমার যা আয় তাই হচ্ছে কি খরচ বা বিয়োগ। তাহলে দিন শেষে আমার টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ হচ্ছে উ পি নট। আচ্ছা, এটা আমার পাশের বিন্দুটা ই দি, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর কি বলো উ কিউ নট ই পি নট। ওকে, আচ্ছা টোটাল কস্ট কত? সেম এই এসি বরাবর টোটাল কস্ট উ কিউ নট ই পি নট। ওকে, তাহলে আমার প্রফিট কি? প্রফিট হচ্ছে টি আর মাইনাস টোটাল রেভিনিউ মানে হচ্ছে মোট আয় মাইনাস মোট ব্যয় ইকুয়াল এটা থেকে এটা গেলে কি থাকে? জিরো। তাহলে জিরো মানে কি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন। এটা আসলে জিরো না, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, তবে তোমাদের ইন্টারেস্ট নাই যে আমি আর বলতেছি না। এটার মধ্যে একটা কি ফার্মের একটা লাভ নিহিত রয়েছে, এটা আমরা পরে শিখবো, এখন দরকার নেই। তাহলে তোমরা এতটুকুই মনে রাখো। আচ্ছা, এখানে উ পি ই পি নট কিউ এগুলো কি? এগুলো পরীক্ষা মানও দিয়ে থাকতে পারে। আমাদের পার্ট 3 তে আমি ওইটা করাবো, তোমাদের মান নিয়ে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলিউশন করাবো, তখন একদম ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে একটা কি আসবে? সংখ্যা আসবে আমাদের, বুঝো না? একটা সংখ্যা আসবে। এখন আপাতত এইটা বুঝে নাও। আচ্ছা গেল, এই দেখছো আমি এসি রেখা বারবার লাল দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? এসিটা প্রথমে এআর এর নিচে ছিল, এখন এআর এর সমান। এরপরে যে আমাদের যেটা ক্ষতি হবে, ক্ষতি সবার সময়, সেক্ষেত্রে আমি এসিটা উপরের দিকে দিব। ওকে, আশা করি বুঝে গেছো। উপরের দিকে কেন দিব? ওই যে খরচকে বাড়াবো, এসি উপরে দিবে এআর এর উপরে, মানে খরচ বেশি আমার আয় কম। তার মানে কি হবে? খরচ বেশি আয় কম মানে আমার কি হবে? ক্ষতি হবে, ক্ষতি হবার সময় এই যে দেখা যাক। ওকে, এটা কিউ কোয়ান্টিটি, প্রাইস, রেভিনিউ, কস্ট। ওকে, আচ্ছা চাহিদা রেখা এআর সমান এমআর সমান ডিমান্ড রেখা। ওকে, আচ্ছা আমি কি করব এখন? এসি রেখা আঁকবো। এসি রেখা কোথায় হবে? নিচে, এআর এর নিচে সমান
নাকি উপরে? অবশ্যই উপরে, কারণ বড় করতে আমাদের খরচ বেশি করতে হবে, খরচ বেশি দেখাতে হবে। এটা কিন্তু ইউ আকৃতি রাখবা। আচ্ছা সরি, এটা কি আঁকবা? ইউ আকৃতি আঁকবা। ইউ আকৃতি হলে ভালো হয়। আমার সর্বনিম্ন বিন্দুটা যাতে কি নির্ধারণ করতে পারি, কারণ সর্বনিম্ন বিন্দু দিয়ে আমার এমসি রেখা গমন করবে, যার কারণে আমি এভাবে আঁকবো। তাহলে এটা হচ্ছে তোমার কি এসি। আচ্ছা, এসি এর সর্বনিম্ন বিন্দু সাপোজ এটা ধরলাম, নো প্রবলেম, এটা ধরলাম। আচ্ছা, আমি এখন কি আঁকবো? এমসি আঁকবো। এমসি, এমসি রেখা এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে গমন করে, এটা হচ্ছে তোমার এমসি। ওকে, আমার রেখা আঁকা শেষ। এখন আসি ভারসাম্য। ভারসাম্যের নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত কোনটা বলো তো? ভারসাম্যের নেসেসারি কন্ডিশন এমসি ইকুয়াল এমআর। তাহলে এমসি রেখা হচ্ছে আমার এটা কালো দাগটা, এমআর রেখাও এটা আনুভূমিক যেটা। তাহলে আমার ভারসাম্য পয়েন্ট কোনটা বলো তো? কোন জায়গায় হবে? এমসি এমআর। তাহলে এই বিন্দুতে ভারসাম্য নয়? অবশ্যই। তাহলে আমার ভারসাম্য লাইন হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো এবং ধরতে পারতেছো। এগুলো একবার ক্লাস করে ফেলে রাখবে, তারপর যে সকাল আবার সুন্দর করে নোট করবা, যেভাবে আগে বলছিলাম। তাহলে আমার হচ্ছে এটা ভারসাম্য পরিমাণ কিউ নট, এটা হচ্ছে তোমার দাম ই নট। আচ্ছা দেখো, এটা ভারসাম্য না, ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই। ওকে, কারণ আমি খরচ নির্ধারণ করব। খরচের জন্য আমার রেখাটাকে আর একটু উপরে উঠাতে হবে, যে আমার ভারসাম্য রেখা আছে, কেননা ওই এসি বরাবর যেতে হবে। এসি যত দূর আছে তত দূর উঠাইব আমি, যতক্ষণ না এসি কে পাই ততক্ষণ উঠাইব। ঠিক আছে, এই দেখছো এসি উঠাইলাম না, ঠিক তার এবার আমার মারে দাও। এটা হচ্ছে কি হবে? আমাদের কলসটা পেয়ে গেলাম, এটাকে আমি এক ধরলাম, এটাকে আমি P1 বা P ধরলাম, সমস্যা নাই। আচ্ছা, এখন আসা যাক, আমি লাভপতি নির্ধারণ করব। ওকে, আচ্ছা এখানে আমি দেখতেছি আমার লাভ কত, টোটাল রেভিনিউ কত বলো? টোটাল রেভিনিউ আর কত বলো? আমাদের রেভিনিউ তাহলে উ কিউ নট ই পি নট নয় কি? অবশ্যই এটা হচ্ছে টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে আমার এসি বরাবর উ কিউ নট এফ পি ওয়ান, উ কিউ নট এফ পি ওয়ান। ওকে, এটা হচ্ছে টোটাল কস্ট। তাহলে আমরা কি জানি? মুনাফা সমান কি জানি? মুনাফা সমান হচ্ছে টোটাল রেভিনিউ, মুনাফা সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আচ্ছা, গ্রাফিক্যালি যদি আমি তাকাই, গ্রাফের দিকে যদি তাকাই, গ্রাফিক্যালি দেখতেছি আমি আমার কস্টটা বেশি নয়? অবশ্যই আমাদের কস্টটা বেশি। দেখো কস্ট অনেক বেশি, আমার হচ্ছে রেভিনিউ মানে আমার রেখা কতটুকু। তাহলে আমি যদি একই দিই, তাহলে আমার কস্টটা হচ্ছে এতটুকু পরিমাণ। এটা পুরোটা আমার কি কস্ট, এটা পুরোটা আমার কস্ট। আমার আয় কতটুকু? এতটুকু। তাহলে ফার্মের রেভিনিউ বা আয়ের চেয়ে যদি কস্ট বা ব্যয় বেশি হয়, সেক্ষেত্রে ফার্ম কি করে? ক্ষতি করে। তাহলে ক্ষতি সহ ভারসাম্য অর্জন করবে এই ক্ষেত্রে। ওকে, আচ্ছা ক্ষতির পরিমাণটা কত? তাহলে আমি যদি এই পার্ট থেকে যদি এই বড়টা বাদ দিই, তাহলে মাইনাস আসবে না? কোনটা আসবে? পি নট ই এফ পি ওয়ান। আমি আবার বলতেছি, আমার আয় হচ্ছে উ কিউ নট ই পি নট, যেটা কিনা আমার বাম থেকে ডানে যেগুলো কাটা আছে এতটুকু হচ্ছে আমার কি আয়। তাহলে আমার বিয়ে কোনটা? বিয়ে হচ্ছে উ কিউ নট এফ পি ওয়ান, যেটা কিনা এটা সি অবশ্যই বড়। তাহলে আমার এটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে এটা থাকে না, অংশটা থাকে না। এটা হচ্ছে আমার কি ক্ষতি। ক্ষতির পরিমাণটা কত? পি নট ই এফ পি ওয়ান। পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি বারবার কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে লিখতেছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে তোমার জিরো বা উ কিউ নট ই পি ওয়ান এভাবে লিখতেছি। আবার এরকম করা যাবে না, উ পি নট কিউ নট ই এভাবে করা যাবে না। হয় আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে, না হয় ক্লকওয়াইজ যেতে হবে। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, উ পি নট ই কিউ নট এভাবে যেতে হবে। যে কোনো একটা আমরা করব। আচ্ছা, তো আজকে হচ্ছে কথা। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে তোমরা কমেন্টে আমাকে জানাবা। আর যারা প্রথম ক্লাস করো নাই, এটা কখনো এই ক্লাসটা করবে না প্রথম ক্লাস ছাড়া। আমার একটা রিকোয়েস্ট আর কি। তো প্রথম ক্লাসে ডেসক্রিপশন বক্সে আমি প্রথম ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ফার্স্ট অফ অল এটা দেখে নিবা। প্রথম ক্লাসটা দেখার পরে, প্রথম ক্লাসটা একটু যদিও বড় হয়েছি, তোমরা যেহেতু এখানে বেসিক অনেক আলোচনা করতে হয়েছি, সেজন্য একটু বড় হয়েছিল। ওইটা একটু দেখে তারপরে এটাতে আসবা, খুব সুন্দর করে রিয়েলাইজ করতে পারবে ক্লাসটা। তো আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর হচ্ছে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, হ্যাঁ
দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আমারও পড়া আছে, এগুলো এক পাশে রেখে তোমাদের জন্য কষ্ট করতেছি। তোমরা যদি সারা দাও, তোমাদের থেকে যদি আমি রেসপন্স পাই, তাহলে আমি আরো ক্লাস নিতে আমি কি হব, ইন্সপায়ার্ড হব। তোমরা তোমাদের বন্ধুদের গ্রুপে, তোমাদের কমার্স আর্টসের বন্ধুদের গ্রুপে তোমাদের বন্ধুদের এই লিঙ্কটা পাঠিয়ে দিবা, এবং তোমরা ভাইকে হেল্প করবে একটা সাবস্ক্রাইব করে, এবং কি দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করবে। কেন, আমি যখন ভিডিও আপলোড দিব, কখন আপলোড দিব তো জানি না, যখন সময় পাই তখন দিয়ে দিব। বাই সিরিয়াল লেকচার থাকবে আমাদের। এটা কিন্তু পার্ট 2, তাহলে পার্ট 3 থাকবে। পার্ট 3 তে কিন্তু একচেটিয়া বাজারে 3টা চিত্র সহ আমরা প্রিভিয়াস কোশ্চেনে আলোচনা করব, কয়েকটা এমসিকিউ, ম্যাথমেটিক্যাল কতগুলো এমসিকিউ থাকে না, সেগুলো আমরা আলোচনা করব। যার কারণে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আমি কখন আপলোড দিই এটা আমিও জানি না, যার কারণে আপলোড পাইলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়, তোমরা যাতে বুঝতে পারো যে ভাই অবশ্যই ক্লাস আপলোড দিছে, যাতে ক্লাসটা করে ফেলতে পারো। এভাবে ক্লাস করলে আশা করি পরীক্ষার আগে আর কোনোদিন খুলে দেখতে হবে না। ওই পরীক্ষার দিন নোট কাটাটা দেখবা, শুধু পরীক্ষার দিনে দেখবা, এত প্যারা নেওয়ার কিছু নেই। আর কমার্সের স্টুডেন্টরা এটা অপশনাল হিসেবে নেয়, অপশনালে এ প্লাস পাওয়া মানে কত ধরনের সুবিধা এটা আমরা নিজেরাও জানি। তো এটা এভাবে গুরুত্ব দিয়ে পারবা। আর সবার জন্য শুভকামনা, ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম।